কলকাতার সেই চেনা ভ্যাপসা গরম আর এয়ারপোর্টের বাইরের উপচে পড়া ভিড় সব মিলিয়ে এক এলাহি কাণ্ড। যাত্রীরা যেন কোনো এক অজানা গন্তব্যে পৌঁছনোর ইঁদুর দৌড়ে নেমেছে। টার্মিনাল গেট দিয়ে বেরোতেই কারো ফোনের চিৎকার শোনা যাচ্ছে, তো কেউ আবার ট্যাক্সি ড্রাইভারদের সাথে দরাদরি করে হাত নাড়ছে, কেউ বা তার প্রিয় মানুষটিকে খুঁজে না পেয়ে ভিড়ের উপর বিরক্ত হচ্ছে। এই চরম বিশৃঙ্খলার মধ্যে দিয়ে একটা ছেলে বেরিয়ে এলো, খুব ধীর পায়, একদম নিরুত্তাপ। ওর মধ্যে কোনো তাড়া ছিল না, যেন এই শহর বা এই ভিড় ওকে বিন্দু মাত্র ভাবাচ্ছে না। ওর হাতে একটা ছোট জরাজীর্ণ ব্যাগ, গায়ের শার্টটা ফ্যাকাশে হয়ে গেছে, প্যান্ট আর জুতো আর একদমই সাধারণ। কিন্তু আরিয়ানের চেহারায় একটা আশ্চর্য প্রশান্তি ছিল। ওর ওই গভীর চোখ দুটোর দিকে তাকালে বোঝা যায় ওই মুহূর্তে এখানে থেকেও নেই। ও একবার দাঁড়াল, চারপাশটা দেখল, তারপর ভিড় ঠেলে নিজের মতো এগোতে শুরু করল। ও যেন এই ব্যস্ত দুনিয়ার কিউ নয়, স্রেফ একজন দর্শক। ওর ঠিক পেছনেই ফ্লাইটের আরও কয়েকজন যাত্রী আসছিল। তাদের মধ্যে দুজন আরিয়ানকে দেখে একে অপরকে কোনই দিয়ে গুঁতো দিল। একজনের মুখে শয়তানি হাসি, সে নিচু স্বরে বলল, দেখ ভাই, এই তো সেই পাবলিকটা। অন্যজন টিপ্পনি কেটে বলল, ঠিক ধরেছিস, পুরো রাস্তায় একটা কথাও বলেনি, যেন আস্ত একটা পাথরের মূর্তি। প্রথমজন আবার হো হো করে হেসে উঠে বলল, আর ওই ম্যাডাম যা ঝাড়টা দিল। ওরা কথা শেষ করল না, কিন্তু ওদের হাসিটাই বুঝিয়ে দিল ফ্লাইটে আরিয়ানের সাথে বেশ কিছু একটা ঘটে গেছে। আরিয়ান একবারের জন্যও পেছনে তাকাল না। কেউ ওকে নিয়ে হাসাহাসি করছে কিনা তা নিয়ে ওর যেন কোনো মাথা ব্যথাই নেই। ও শুধু জানে ওকে হেঁটে যেতে হবে। ওর এই অবিচলিত ভঙ্গি দেখে মনে হচ্ছিল অপমান বা বাঁকা কথা ওর কাছে নতুন কিছু নয়। বহু বছর আগেই ও সম্ভবত এসব তুচ্ছ জিনিসকে পাত্তা দেওয়া ছেড়ে দিয়েছে। পিছন থেকে এয়ার হোস্টেস নেহা তখন গট গট করে বেরিয়ে আসছে, সেই একই মেকি হাসি আর আভিজাত্যের অহংকার ওর চোখে মুখে। ও যেন সবাইকে বুঝিয়ে দিচ্ছে সে আলাদা। ভিড় ঠেলে যাওয়ার সময় আরিয়ানকে সামনে দেখে ও পাশ ফিরতেই নিজের সঙ্গিনীকে বেশ চড়া গলায় বলল, জানোই তো, কিছু মানুষ কখনো নিজের জায়গাটা চেনে না। ওর সঙ্গিনী একটু লজ্জা পেয়ে বলল, আহা নেহা, ছাড়ো তো এবার। কিন্তু নেহা থামল না, সে কড়া গলায় টিপ্পনি কাটল, পকেটে টাকা থাকলেই আভিজাত্য আসে না, ক্লাস বলে একটা কথা আছে। আশেপাশে কয়েকটা লোক ওর কথাটা শুনতে পেল। একজন পাশে থাকা সঙ্গীকে বলল, বেচারাকে ফ্লাইটে মনে হয় বেশ ভালোই অপমান করেছে। অন্যজনও সাই দিয়ে বলল, হ্যাঁ তাই তো দেখছি, সেই দুঃখেই হয়তো অতটা চুপচাপ হয়ে আছে। আরিয়ান তখনও পাথরের মতো শান্ত। ও একবারের জন্য পেছনে ফিরে ওদের মুখগুলো দেখার প্রয়োজন মনে করল না। শুধু ওর ঠোঁটের কোণে খুব হালকা, প্রায় অদৃশ্য একটা হাসির রেখা ফুটে উঠল। সেই হাসির অর্থ কি তা শুধু আরিয়ানই জানে। ও নিজের গতিতেই ভিড়ের মধ্যে হারিয়ে যেতে থাকল। এয়ারপোর্টের মূল গেটটা পেরিয়ে আসতেই মানুষের চাপটা কিছুটা কমে এলো। যে যার গন্তব্য নিয়ে ব্যস্ত, কেউ উবার অ্যাপে মুখ গুজে আছে, কেউ আবার অনেকক্ষণ বাদে বাড়ির লোকের দেখা পেয়ে আবেগ সামলাতে না পেরে জড়িয়ে ধরছে। ঠিক সেই জটলার একপাশে কয়েকটা লোক একদম পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়েছিল। অদ্ভুত এক শৃঙ্খলা ওদের মধ্যে। ভিড়ের মাঝে থেকেও ওরা যেন আলাদা। কারো নাম ধরে ডাকাডাকি নেই, কোনো হইচই নেই, শুধু তীক্ষ্ণ চোখে গেটের দিকে তাকিয়ে থাকা। দেখে যে কেউ বুঝবে ওরা খুব বিশেষ কোনো মানুষের আসার অপেক্ষায় প্রহর গুনছে। আরিয়ান একদম স্বাভাবিক ভঙ্গিতে ওদের পাশ কাটিয়ে চলে গেল। একবার স্রেফ আর চোখে ওদের দেখল, তারপর খুব দ্রুত চোখ সরিয়ে নিল, যেন এই রাজকীয় আয়োজন বা ভিআইপি কালচার নিয়ে ওর বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। ওর হাঁটার ধরনে সেই একই পাথর চাপানি স্তব্ধতা, কোনো তাড়া নেই, কোনো উত্তেজনা নেই। নিজের চেনা জগতের মধ্যে ও যেন এক একাকী পথিক। নেহা তখন গেট পেরিয়ে বাইরে এসে দাঁড়িয়েছে। ওর নজর তখনও দূরে মিলিয়ে যেতে থাকা আরিয়ানের পিঠের দিকে। ঠোঁটের কোণে সেই জঘন্য তাচ্ছিন্যের হাসিটা লেপ্টে আছে। ওর ভাবখানা এমন যে আজ এক অর্বাচীনকে তার যোগ্য সম্মানটা একদম চোখের আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে। খুব কায়দা করে হাতের আঙুলে কপালে এসে পড়া চুলের গোছাগুলো কানের পেছনে সরিয়ে নিল সে। তারপর ব্যাগ থেকে স্মার্টফোনটা বের করল। ওর অহংকারী মস্তিষ্কের কাছে এটা ছিল অতি তুচ্ছ একটা ব্যাপার, প্রতিদিনকার মতো কাউকে নিচু করে পাওয়া এক ধরনের পৈশাচিক আনন্দ। হাঁটতে হাঁটতে রাস্তার এক মোড়ে আরিয়ান হঠাৎ থমকে দাঁড়াল। কবজিতে বাঁধা পুরনো ঘড়িটার দিকে একবার তাকিয়ে নিল, তারপর বুক ভরে একটা লম্বা শ্বাস নিল, যেন মনের ভেতরের সব বিষাক্ত বাতাস বের করে দিতে চাইছে। আবার হাঁটতে শুরু করল ও। চেহারায় সেই একই গম্ভীর শান্ত ভাব থাকলেও এবার চোখের মনি দুটো যেন আগের চেয়ে অনেক বেশি কঠোর।
মনে হচ্ছিল বাইরের জগতের এই কটু কথাগুলো ওর ভেতরে বিশাল কোনো একটা ভাঙা গড়ার খেলা শুরু করে দিয়েছে। পেছনে দাঁড়িয়ে থাকা সেই কৌতূহলী লোক দুটো তখনও ওকে নিয়ে চর্চা করছিল। একজন বলেই ফেলল, বড় অদ্ভুত কিসিমের মানুষ তো এটা। অন্যজন বিড়বিড় করে বলল, আরে রাখ তোর ফিলোজফি, এমন আজব লোক রাস্তায় রোজ হাজার হাজার দেখা যায়। ওরা নিজেদের পথে চলে গেল। আরিয়ান ধীরে ধীরে কলকাতার সেই বিশাল জনসমুদ্রে এমনভাবে মিশে গেল যেন সে কোনোদিন এই পৃথিবীতে ছিলই না। শহরের এই হাজারো মানুষের ভিড়ে আরিয়ান হারিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু ওর মাথার ভেতরে তখনও সেই তীক্ষ্ণ কথাগুলো বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। নেহার সেই অপমানজনক হাসি, সেই তুচ্ছ তাচ্ছিল্য ভরা চাহনিগুলো ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছিল। আর এই সব কিছুর মাঝখানে ওর বারবার মনে পড়ছিল একটা শান্ত স্নিগ্ধ মুখ, অনন্যা, যে মেয়েটা ওই চরম অস্বস্তিকর মুহূর্তে সম্পূর্ণ একা দাঁড়িয়ে ওর হয়ে কথা বলেছিল। নেহার দম্ভ আর অনন্যার ওই নিঃস্বার্থ সাহস, এই দুইয়ের দোলাচলে আরিয়ানের শান্ত চোখ দুটো ক্রমশ আরও কঠোর হয়ে উঠছিল। ঘটনাটা মাত্র কয়েক ঘন্টা আগের। বেঙ্গালুরু থেকে কলকাতার সেই ফ্লাইটটা তখন সবে আকাশে ডানা মেলেছে। ভেতরে এসির মৃদু গুঞ্জন আর যাত্রীদের হালকা টু শব্দ। যে যার মতো গুছিয়ে বসেছে, কেউ মোবাইলের স্ক্রিনে ডুবে আছে, কেউ জানলা দিয়ে নিচের মেঘগুলো সরে যাওয়া দেখছে, আবার কেউ বা লম্বা সফরের ক্লান্তিতে চোখ বুজে ঘুমের প্রস্তুতি নিচ্ছে। আরিয়ান ছিল ২৭ নম্বর সিটে, একদম নিঃশব্দে হাতুল ধরে জানলার বাইরে তাকিয়ে ওর সাধারণ ব্যাগটা সযত্নে পাশের খালি জায়গায় রাখা। ওকে দেখলে মনে হচ্ছিল ও শুধু এই বিমানেই নয়, এই মহাবিশ্বের কোলাহল থেকেও নিজেকে কোথাও দূরে সরিয়ে নিয়ে গেছে। ঠিক তখনই কেবিনের ভেতর নেহার প্রবেশ, সেই একই আত্মবিশ্বাসী ভঙ্গি, যেন ওই পুরো ফ্লাইটটা ওর ইশারায় চলে। ও এক এক করে যাত্রীদের ওপর চোখ বোলাতে বোলাতে এগোচ্ছিল। কাউকে মেকি এক চিলতে হাসি দিচ্ছে, কাউকে বা অভ্যস্ত সুরে গুড মর্নিং বলছে। কিন্তু যখনই ওর তীক্ষ্ণ নজর আরিয়ানের উপর গিয়ে পড়ল, ওর হাঁটার ছন্দটা হঠাৎই থমকে গেল। আরিয়ানকে একদম পা থেকে মাথা পর্যন্ত একবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। তারপর ঠোঁটের কোণে ফুটে উঠল সেই ঘৃণ্য তাচ্ছিল্যের রেখা। সরাসরি আরিয়ানের সামনে গিয়ে অনেকটা ধমকের সুরে বলে উঠল, এক্সকিউজ মি, এই সিটটা কি আপনারই? আরিয়ান শান্ত চোখে ওর দিকে তাকিয়ে খুব নিচু স্বরে জবাব দিল, জি। নেহা ছাড়ার পাত্রী নয়, সে এবার ভ্রু কুচকে আরও ধারালো গলায় বলল, আপনার তো ন্যূনতম জ্ঞান থাকা উচিত যে এটা একটা বিমান, আপনার পাড়ার লোকাল বাস নয়, ঠিক আছে? ওদের এই কথা কাটাকাটি শুনে আশেপাশের যাত্রীরাও এবার ঘাড় ঘুরিয়ে আরিয়ানকে দেখতে লাগল। আরিয়ান কিন্তু বিন্দুমাত্র উত্তেজিত হল না, শুধু মাথা নেড়ে শান্তভাবে বলল, জি। নেহা এবার একচিলতে বিদ্রুপের হাসি হেসে সবার সামনেই বলল, আসলে আজকাল রাস্তাঘাটের লোকজনও দেখি টিকিট ছাড়া যেখানে সেখানে এসে হুট করে বসে পড়ে, তাই একবার কনফার্ম করে নিলাম। আশেপাশ থেকে ফিসফাস হাসির আওয়াজ ভেসে এলো, কিন্তু আরিয়ান নির্বিকার। ও যেন এসব শুনেই অভ্যস্ত। নেহা গটগট করে সামনের দিকে চলে গেল। কিন্তু নাটক এখানেই শেষ হয়নি। কিছুক্ষণ পর নেহা আবার সেই শাড়িতে ফিরে এলো, এবার হাতে জলের গ্লাস সাজানো ট্রে। সামনের লোকটাকে জল দিল, পাশের সিটের লোকটার দিকেও হাসি মুখে গ্লাস বাড়িয়ে দিল। কিন্তু আরিয়ানের কাছে আসতেই ও যেন হঠাৎ অন্ধ হয়ে গেল। ট্রেটা একটু কায়দা করে নিজের দিকে টেনে নিয়ে আরিয়ানকে একদম তুচ্ছ করে সামনের সিটের দিকে এগিয়ে গেল ও। ভাবটা এমন, আরিয়ান নামের কেউ সেখানে অস্তিত্বহীন। পাশের সিটের লোকটা এবার আর হাসি চেপে রাখতে পারল না। ফিক করে হেসে আরিয়ানকে উদ্দেশ্য করে বলল, ভাই, ম্যাডাম তো তোকে একদম জ্যান্ত কবর দিয়ে চলে গেল। আরিয়ান তখনও টু শব্দটি করল না। এর ঠিক কয়েক মিনিট পরই ওখানে এলো অনন্যা। ও এসেই দেখল সবার কাছে জলের ব্যবস্থা থাকলেও আরিয়ানের সামনে টেবিলটা একদম ফাঁকা। ও এক মুহূর্ত দেরি না করে একটা জলের বোতল আরিয়ানের দিকে বাড়িয়ে দিল। মুখে এক চিলতে আন্তরিক হাসি নিয়ে বলল, স্যার, আপনার জন্য জল। আরিয়ান যেন এই প্রথম একটু অবাক হল। ওর আন্তরিকতা দেখে শান্ত গলায় বলল, ধন্যবাদ। অনন্যা খুব নিচু গলায় বলল, আপনার অন্য কিছু লাগলে প্লিজ আমাকে বলবেন। দূরে দাঁড়িয়ে নেহা এই পুরো দৃশ্যটা দেখছিল। অনন্যার এই মাটির কাছাকাছি ব্যবহার আর আরিয়ানের প্রতি ওর সম্মান দেখে নেহার চোখে মুখে এক ধরনের সূক্ষ্ম ঈর্ষা ফুটে উঠেছে। মেঘের উপর দিয়ে ফ্লাইট তখন আপন গতিতে উঠছে। যাত্রীদের মধ্যে একটা আলস্য ভাব, কেউ আধো ঘুমে, কেউ বা ম্যাগাজিনে মুখ গুজেছে। ঠিক তখনই স্ন্যাক সার্ভিসের ট্রলি নিয়ে আবার সেই শাড়িতে হাজির হল নেহা। এবার ওর চলাফেরায় একটা অদ্ভুত অস্থিরতা, যেন ওর খুব তাড়া আছে এমন একটা ভান করছে।
আরিয়ানের সিটের কাছে আসতেই ও ট্রের খাবারটা টেবিলের ওপর একরকম আছাড় দিয়ে রাখল। ধাক্কায় জুসের গ্লাসটা টাল সামলাতে না পেরে চলকে উঠল। বেশ খানিকটা আঠালো জুস আরিয়ানের হাতের কবজি আর ওই ফ্যাকাশে শার্টটার ওপর ছিটকে পড়ল। ওহ সরি। নেহা মুখ দিয়ে শব্দটা বের করল বটে, কিন্তু ওর চাউনিতে দুঃখের বদলে এক ধরনের পৈশাচিক তৃপ্তি খেলা করছিল। পাশে বসা সেই রসিক লোকটা এবারও সুযোগ ছাড়ল না। হিহি করে হেসে বলল, আরে ভাই চাপ নেবেন না, আপনার এই শার্টের যা দশা তাতে একটু জুস পড়লে বরং ভালোই দেখাবে। ওর অর্ধেক কথাতেই পুরো শাড়িতে একটা হাসির রোল পড়ে গেল। নেহা নু ভাচিয়ে অনেকটা তাচ্ছিল্যের সাথে বলল, সামান্য একটা ভুল, এটা নিয়ে নিশ্চয়ই কেউ এখানে কান্নাকাটি শুরু করবে না। ঠিক সেই মুহূর্তে অনন্যা সেখানে এসে দাঁড়াল। নেহার চোখের দিকে সোজাসুজি তাকিয়ে খুব শান্ত কিন্তু তীক্ষ্ণ গলায় বলল, ভুল একবার হয় নেহা, যেটা বারবার করা হয় সেটাকে ইচ্ছে বলে। অনন্যার এই সপাটে জবাবে নেহা মুহূর্তের জন্য থতমত খেয়ে গেল। কথা জোগাল না ওর মুখে, কিন্তু ওর ভেতরের দাউ দাউ করার রাগটা তখন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ার অপেক্ষায়। কেবিনে তখন সাময়িক এক নিস্তব্ধতা। যাত্রীরা যে যার কাজে মগ্ন। হঠাৎ সেই নিস্তব্ধতা চিরে দিয়ে অ্যানাউন্সমেন্ট মাইকটা শব্দ করে উঠল। নেহা মাইক হাতে একদম কেবিনের সামনে দাঁড়িয়েছে। ওর চোখে তখন একটা জেদ, একটা প্রতিহিংসার ঝিলিক। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের একটু মনোযোগ চাইছি। ওর অহংকারী গলাটা পুরো ফ্লাইটে মাইকের যান্ত্রিক আওয়াজে গমগম করে উঠল। কেউ কেউ ঘুমের ঘোর কাটিয়ে বিরক্ত হয়ে তাকালো, কেউ বা অবাক হল। নেহা এক কোণে বসে থাকা আরিয়ানের দিকে তাকিয়ে একটা বিষাক্ত হাসি হাসল। তারপর বলতে শুরু করল, মাঝে মাঝে আমাদের এই প্রিমিয়াম ফ্লাইটে এমন কিছু মানুষ হুটহাট ঢোকে পড়ে যাদের দেখলে বোঝা যায় যে সস্তা জেদ আর আসল আভিজাত্যের মধ্যে ফারাকটা কতটা বিশাল। ওর এই পরোক্ষ খোঁচা শুনে সামনের কয়েকটা লোক বেশ আমোদ পেল। অনন্যা অবস্থা বেগতিক দেখে দ্রুত নেহার কাছে গিয়ে নিচু স্বরে বলল, নেহা, অনেক হয়েছে, এবার অন্তত থামো, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। কিন্তু নেহা তখন হিতাহিত জ্ঞান শূন্য। অনন্যাকে একরকম ঠেলে সরিয়ে দিয়ে ও মাইকে আরও জোরে বলে উঠল, আসল কথা হলো কিছু মানুষ নিজের লেভেল বা ক্লাস ছাড়াই জোর করে বড়লোকি চাল দেখাতে চায়। এদের চিনে রাখা ভালো। পুরো ফ্লাইটের প্রায় প্রতিটা চোখ এখন আরিয়ানের ওপর। কেউ করুণা ভরে তাকাচ্ছে, কেউ বা নেহার সাথে তাল মিলিয়ে মজা নিচ্ছে। কিন্তু আরিয়ান তখনও মূর্তির মতো স্থির, ওর দৃষ্টি সামনের সিটের ওপর নিবদ্ধ। এত অপমান, এতগুলো কটু কথা, অথচ ওর কানে যেন এক বর্ণও ঢুকছে না। কিন্তু নেহাকে যেটা সবচেয়ে বেশি বিঁধছিল সেটা হলো আরিয়ানের ঠোঁটের কোণে ঝুলে থাকা ওই এক চিলতে রহস্যময় হাসি। নেহার মনে হচ্ছিল এই হাসিটা যেন ওকে ব্যঙ্গ করছে, ওকে মানসিকভাবে আরও কয়েক গুণ বেশি খেপিয়ে দিচ্ছে। অনন্যা এবার সত্যি সত্যি মেজাজ হারালো। ও নেহার হাত থেকে মাইকটা একরকম কেড়ে নেওয়ার ভঙ্গিতে কড়া গলায় বলল, নেহা, স্টপ ইট, অনেক হয়েছে, এবার নিজের কাজ করো। নেহা বাধ্য হয়ে মাইকটা নামালো ঠিকই, কিন্তু ফেরার পথে আরিয়ানের সিটের পাশ দিয়ে যাওয়ার সময় ফিসফিস করে বলে গেল, পিকচার তো আভি বাকি হ্যায়। শান্ত পরিবেশটা বেশিক্ষণ স্থায়ী হল না। হঠাৎই ফ্লাইটটা সজোরে কেঁপে উঠল। মাঝ আকাশের টার্বুলেন্সের এই আকস্মিক ঝাঁকুনিতে যাত্রীদের মধ্যে একটা শোরগোল পড়ে গেল। কেবিন ক্রুরা দ্রুত ঘোষণা করল, সবাই যেন সিট বেল্ট বেঁধে শান্ত হয়ে বসে থাকে। থমথমে একটা ভাব নেমে এলো পুরো কেবিনে। কিন্তু নেহার মাথায় তখনও প্রতিহিংসার ভূত সওয়ার। ও আবার আরিয়ানের সিটের কাছে ঝুঁকে এলো। ওর তপ্ত নিঃশ্বাস যেন আরিয়ানের কানে গিয়ে লাগছিল। খুব নিচু স্বরে ও বিষ উগরে দিল, কলকাতা নামার পর তোমার এই দেমাগটা আমি জনসমক্ষে কিভাবে চুরমার করি শুধু দেখে নিও। আরিয়ান এবার আর চুপ থাকল না। ও ঘাড় ঘুরিয়ে সরাসরি নেহার চোখের মণি দুটোর দিকে তাকালো। ওর ওই শীতল চোখে তখন হঠাৎই বিদ্যুতের মতো এক চিলটে কঠোরতা। ও খুব ধীর অথচ গভীর স্বরে বলল, বাইরে থেকে যা দেখছেন বাস্তবতা তার চেয়ে অনেক বেশি আলাদা হতে পারে। নেহা এক চিলটে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, রাখো তোমার এই সস্তা ফিল্মি ডায়লগ। আরিয়ান আর কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। বাইরে জানলার ওপাশে তখন ছোপ ছোপ সাদা মেঘের পাহাড়, আর ভেতরে চাপা একটা অস্বস্তি। কিছু লোক তখনও খিকখিক করে হাসছিল, আবার কিছু বিবেকবান যাত্রী মনে মনে ভাবছিল যে নেহা আজ যা করল তা কোনো শিষ্টাচারের মধ্যেই পড়ে না। অনন্যা নিজের জায়গায় বসে ভাবছিল, আজ যা ও নিজের চোখে দেখল তা অন্যায়। ও মনে মনে ঠিক করে নিল, যদি আজ আরিয়ানের পাশে দাঁড়াতে গিয়ে ওর চাকরিটাও চলে যায়, ও পিছিয়ে আসবে না। ওদিকে নেহা এক ধরনের মিথ্যা আত্মতৃপ্তিতে ভুগছে। ও ভাবছে এক সাধারণ শার্ট পরা ভবঘুরেকে ও তার আসল জায়গাটা দেখিয়ে দিয়ে যুদ্ধে জিতে গেছে। নেহা ঘুণাক্ষরেও জানত না যে আসল খেলাটা এখনো শুরুই হয়নি।
হঠাৎই ককপিট থেকে পাইলটের গম্ভীর ঘোষণা শোনা গেল, আমরা আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করতে চলেছি। সাথে সাথেই যাত্রীদের মধ্যে এক ধরনের চনমনে ভাব। আরিয়ান জানলা দিয়ে নিচে তাকাল। রাতের আলোর মালায় সাজানো কলকাতা শহরটা যেন ঝিকমিক করছে। ও শহরটার দিকে তাকিয়ে খুব আলতো করে হাসল। সেই হাসিতে একটা পুরনো চেনার ভাব ছিল, যেন ও জানত এই শহরের প্রতিটি অলিগলি ওর জন্য কি অপেক্ষা করে আছে। চাকা রানওয়ে স্পর্শ করার পর বিমানটা যখন টার্মিনালের দিকে এগোচ্ছিল, চারদিকে ফোন অন করার শব্দ শুরু হয়ে গেল। বিপিং মেসেজ আর কল আসার আওয়াজে পুরো কেবিন মুখর। সবাই সিট থেকে ওঠার জন্য ছটফট করছে, কিন্তু আরিয়ান তখনও জানলার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে। ওর মধ্যে নামার কোনো তাড়া নেই, ও যেন কোনো একটা মোক্ষম সময়ের অপেক্ষায় প্রহর গুনছে। কেবিন ক্রু, প্রিপেয়ার ফর ল্যান্ডিং ঘোষণাটি হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই বিশাল বিমানটা পুরোপুরি থমকে গেল। সাথে সাথেই সিট বেল্ট খোলার সেই একঘেয়ে খটাখট আওয়াজ, ওপরের কেবিন থেকে ব্যাগ নামানোর হুড়োহুড়ি, একে অপরকে ঠেলে আগে যাওয়ার চেষ্টা, এয়ারপোর্টের সেই চিরচেনা হট্টগোলটা আবারও প্রাণ পেয়ে ফেল। নেহা যখন সিট ছেড়ে উঠল, ওর চোখে মুখে তখনও সেই একই দম্ভের প্রলেপ। নিজের ভেতরে তিলমাত্র কোনো অনুশোচনা নেই, বরং এক ধরনের নোংরা তৃপ্তিতে ও ডগমগ। ও ভিড় ঠেলে আরিয়ানের সিটের একদম গা ঘেঁষে দাঁড়াল। নিচু হয়ে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল, শোনো, পরের বার যখন ফ্লাইটে উঠবে, নিজের লেভেল আর স্ট্যাটাসটা অন্তত দর্জির কাছ থেকে একটু ঝালিয়ে নিয়ে এসো। পাশে দাঁড়িয়ে থাকা সেই ৫-৮টা লোক দুটো আবার রসিকতা পেয়ে হো হো করে হেসে উঠল। আরিয়ান এবার সরাসরি নেহার চোখের দিকে তাকাল। ওর ওই চাউনিতে এবার আর সেই সাধারণ উদাসীনতা ছিল না, সেখানে ছিল এক ধরনের হাড় হিম করা স্থিরতা। এক প্রবল প্রতাপশালী মানুষের নীরব উপস্থিতি যেন হঠাৎ জায়গাটাকে ভারী করে তুলল। আরিয়ান মুখে একটা শব্দও খরচ করল না, শুধু তাচ্ছিল্যের সাথে দৃষ্টিটা সরিয়ে নিল। সবাই নেমে যাওয়ার পর আরিয়ান সবার শেষে নিজের সিট থেকে উঠল। সেই জরাজীর্ণ ছোট্ট ব্যাগটা হাতে নিয়ে ও ধীর পায়ে দরজার দিকে এগিয়ে যেতে থাকল। পেছন থেকে অনন্যা প্রায় দৌড়ে এলো ওর কাছে। ওর গলার স্বরে এক অদ্ভুত বিষণ্ণতা। স্যার, প্লিজ কিছু মনে করবেন না। আপনার সাথে আজ যা হলো সেটা ঘোর অন্যায়। আমি সত্যি খুব লজ্জিত। আরিয়ান ওর দিকে তাকিয়ে খুব স্নিগ্ধ একটা হাসি হাসল। নিচু স্বরে বলল, ভুল আর ঠিক এই দুটার আসল মুখ দেখারও একটা সঠিক সময় থাকে। সময় সব বুঝিয়ে দেয়। অনন্যা কথাটার গভীরতা পুরোপুরি ধরতে পারল না ঠিকই, কিন্তু ওর মন বলছিল এই লোকটা ভিড়ের মধ্যে থাকা আর ৫টা সাধারণ মানুষের মতো ধূলিকণা নয়, ও পাহাড়ের মতো অটল কিছু একটা। আরিয়ান অ্যারোব্রিজ পেরিয়ে যখন টার্মিনালের মূল গেটে পা রাখল, তখন সেখানে এক এলাহি কাণ্ড। এক সারি লোক একদম টান টান হয়ে দাঁড়িয়ে আছে। সবার পরনে দামি কালো স্যুট, চেহারায় রাজকীয় গাম্ভীর্য। তাদের পাশে রয়্যাল এয়ারওয়েজের সর্বোচ্চ পদের অফিসাররা এমনভাবে দাঁড়িয়ে আছেন যেন কোনো মহারাজার অপেক্ষায় প্রহর গুনছেন। আরিয়ান একদম স্বাভাবিক পায়ে ওদের দিকে এগিয়ে গেল। ওর ঠিক পেছনেই ডিউটি শেষ করে নেহা আর বাকি ক্রুরা বেরোচ্ছিল। নেহা তখনও ফুরফুরে মেজাজে, ভাবছে একটা সাধারণ উটকো ঝামেলা মিটিয়ে দিনটা ভালোই শেষ হল। কিন্তু আরিয়ান সেই কালো স্যুট পরা গম্ভীর লোকগুলোর সামনে পৌঁছতেই দৃশ্যটা চোখের পলকে বদলে গেল। শৃঙ্খলার সাথে সবাই একসাথে সোজা হয়ে দাঁড়াল, যেন কোনো অদৃশ্য কমান্ডে সবার মাথা পরম শ্রদ্ধায় একসাথে নিচু হয়ে গেল। সমস্বরে গর্জন করে উঠল তারা, গুড ইভিনিং স্যার। পুরো এয়ারপোর্টের সেই অংশটা যেন হঠাৎ থমকে গেল। আশেপাশে থাকা সাধারণ যাত্রী আর সাধারণ মানুষ সবাই এই অভাবনীয় দৃশ্য দেখে মূর্তির মতো দাঁড়িয়ে পড়েছে। নেহা যেখানে ছিল ঠিক সেখানেই ওর পা দুটো যেন মাটিতে গেঁথে গেল। ওর চোখ দুটো বিস্ময়ে ঠিকরে বেরিয়ে আসার উপক্রম। যে গরিব আর নিচু স্তরের ভবঘুরে বলে ও এতক্ষণ আরিয়ানকে অপমান করেছে, সেই যে এই বিশাল সাম্রাজ্যের অধিপতি হতে পারে তা ওর দুঃস্বপ্নেও ছিল না। একজন সিনিয়র অফিসার কয়েক কদম এগিয়ে এসে মাথা ঝুঁকিয়ে বিনীতভাবে বললেন, ওয়েলকাম ব্যাক মিস্টার আরিয়ান চ্যাটার্জি, আপনার জন্যে গাড়ি প্রস্তুত। স্যার, এই একটা শব্দ কানে ঢুকতেই নেহার মনে হল পায়ের তলার মাটিটা কেউ সজোরে সরিয়ে নিয়েছে। শরীরের রক্ত যেন মুহূর্তে হিম হয়ে এল ওর। গলা শুকিয়ে এমন অবস্থা যে এক ঢক জল গলার নিচে নামানোও এখনও রসাধ্য। গত কয়েক ঘণ্টায় আরিয়ানের সাথে করা প্রতিটি ব্যবহার, প্রতিটি বিষাক্ত বাক্য আর সেই তাচ্ছিল্যের হাসি এখন তীরের মতো ওর নিজের দিকেই ধেয়ে আসছে। পাশে দাঁড়িয়ে থাকা অনন্যার চোখেও বিস্ময় আকাশ ছোঁয়া, কিন্তু ওর বুকে কোনো কাঁপন নেই।
ও তো কোনো অন্যায় করেনি, বরং অন্ধকারের মাঝেও নিজের বিবেকটাকে জাগিয়ে রেখেছিল। আরিয়ান এখন আর সেই ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া সাধারণ কেউ নয়। ওর সাধারণ শার্ট আর ধুলোমাখা জুতোর আড়ালে লুকিয়ে থাকা সেই রাজকীয় ব্যক্তিত্বটা এখন চারপাশকে শাসন করছে। ওর দু চোখে এখন দাপুটে আত্মবিশ্বাস আর আভিজাত্যের এক অমোঘ বিকিরণ। ও ধীর পায়ে এগিয়ে আসতে শুরু করল। পুরো এয়ারপোর্টে তখন পিনপতন নিস্তব্ধতা। হাজারো মানুষ থাকলেও মনে হচ্ছে সেখানে প্রাণের কোনো চিহ্ন নেই। নেহা নিজের অজান্তেই অপরাধীর মতো কয়েক কদম এগিয়ে এলো। ওর চোখ বেয়ে তখন শ্রাবণের ধারার মতো জল গুড়িয়ে পড়ছে। থরথর করে কাঁপা গলায় ও কোনো মতে উচ্চারণ করল, স্যার, আই এম সো সরি। আরিয়ান ওর একদম সামনে এসে থামল। কয়েক সেকেন্ড নিথর নিস্তব্ধতা। তারপর ওর ওই বরফ শীতল কণ্ঠস্বরটা চিরে বেরোল, কাউকে ছোট করে আনন্দ পাওয়ার পর যে ক্ষমা চাওয়া হয় সেটার কোনো দাম থাকে না নেহা। ক্ষমা তখনই মানায় যখন ভুলটা ভেতর থেকে উপলব্ধি করা যায়। নেহা এবার আর নিজেকে সামলাতে পারল না। হাউমাউ করে কেঁদেই ফেলল সে। স্যার, আমাকে দয়া করে একটা সুযোগ দিন। আমি বুঝতে পারিনি, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আরিয়ান ওর অশ্রুসিক্ত চোখের দিকে সোজাসুজি তাকিয়ে পাথর চাপা কঠিন স্বরে বলল, এটা ভুল নয় নেহা, ভুল একবার হয়। তুমি যেটা করেছ সেটা হলো তোমার ভেতরের আসল অহংকার, আর এটাই তোমার আসল স্বভাব। নেহার কান্নায় তখন পুরো পরিবেশটা যেন আরও ভারী হয়ে উঠল। আরিয়ান পাশে থাকা সিনিয়র অফিসারের দিকে তাকিয়ে স্রেফ এটুকুই বলল, পুরো কেবিন ক্রুকে ডাকুন। মুহূর্তের মধ্যে নেহা, অনন্যা আর বাকিরা একদম লাইনে দাঁড়িয়ে পড়ল। সবার কপালে এখন বিন্দু বিন্দু ঘাম। চাকরিটা যে সুতোর ওপর ঝুলছে তা ওরা খুব ভালো করেই বুঝতে পারছে। আরিয়ান ওর ওই চেনা শান্ত গলায় বলতে শুরু করল, আজ আমি এই ফ্লাইটে একটা ছোট এক্সপেরিমেন্ট করছিলাম। আমি দেখতে চেয়েছিলাম আমার এয়ারলাইনের কর্মীরা মানুষ চিনতে পারে কিনা। ও একটু থামল, তারপর নেহার দিকে তাকিয়ে আবারও বলল, দুর্ভাগ্যবশত আমি আমার উত্তর পেয়ে গেছি। আমাদের মধ্যে কিছু মানুষ মনে করে মানুষের গায়ের জামাই বুঝি তার আসল দাম। নেহা তখন লজ্জায় আর অপমানে মাটিতে মিশে যেতে চাইছে। এরপর আরিয়ানের দৃষ্টি গিয়ে থামল অনন্যার ওপর। ওর গলার স্বর এবার অনেক নরম। আবার কিছু মানুষ আছে যারা জানে মানুষের আসল পরিচয় তার পোশাকে নয়, তার আচরণে, যারা মানুষকে কেবল মানুষ বলেই সম্মান করতে জানে। অনন্যা মাথা নিচু করে দাঁড়িয়েছিল ঠিকই, কিন্তু ওর সজল চোখ দুটো তখন তৃপ্তির এক অদ্ভুত আলয়ে চিকচিক করে উঠল। আরিয়ান এবার তার সিনিয়র অফিসারের দিকে ফিরল। গলার স্বর এবার ইস্পাতের মতো শক্ত। কোনো দ্বিধা ছাড়াই ও নির্দেশ দিল, মিস নেহাকে এক্ষুনি টার্মিনেট করা হলো। এই মুহূর্ত থেকে ও আর আমাদের কেউ নয়। এই কয়েকটা শব্দ যেন কামানের গোলার মতো নেহার কানে আছড়ে পড়ল। ওর সাজানো ক্যারিয়ার, ওর আভিজাত্যের দম্ভ, সব যেন তাসের ঘরের মতো চোখের পলকে ভেঙে চুরমার হয়ে গেল। স্যার, প্লিজ আমার জীবনটা নষ্ট করে দেবেন না, দয়া করে আর একটা সুযোগ দিন। নেহার ডুকরে উঠে চিৎকার করে বলল। আরিয়ান ওকে কথা শেষ করতে দিল না। হাত তুলে থামিয়ে দিয়ে একদম নিস্পৃহ গলায় বলল, যাকে তুমি সামান্য এক গ্লাস জল খাওয়ার সুযোগ দাওনি নেহা, তাকে আজ আমি আমার কোম্পানিতে কাজ করার সুযোগ দেব, এটা তুমি আশা করো কি করে? নেহার পা দুটো এবার আর ভার সইতে পারল না। ও ধপ করে মেঝেতে বসে পড়ল, দু হাতে মুখ ঢেকে। ওর কান্নায় তখন পুরো টার্মিনাল যেন ভারী হয়ে উঠেছে। এবার আরিয়ান ঘুরে তাকালো অনন্যার দিকে। ওর চোখের সেই ধারালো চাউনি মুহূর্তের মধ্যে নরম হয়ে এলো। ফ্লাইটে যখন সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছিল, তখন তুমি একা নিয়ম ভেঙে আমার পাশে দাঁড়িয়েছিলে। তুমি তোমার চাকরির প্রোটোকলের চেয়ে মানবিকতাকে বড় করে দেখেছ অনন্যা। ও একটু থামল, তারপর খুব সম্মানের সাথে বলল, আজ থেকে তুমি এই এয়ারলাইন্সের হেড অফ কেবিন সার্ভিসেস। অভিনন্দন। অনন্যার চোখে তখন বাঁধ ভাঙা জল। অবিশ্বাসের ঘোর কাটিয়ে ও কোনোমতে ধরা গলায় বলল, থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ। এয়ারপোর্টে উপস্থিত জনতা তখন স্তম্ভিত। কারো যেন চোখের পলক পড়ছে না। যে ছেঁড়া শার্ট পরা সাধারণ ছেলেটাকে ওরা একটু আগে করুণা করছিল, সেই এখন এক বিশাল ক্ষমতার নাম হয়ে সামনে দাঁড়িয়ে আছে। আরিয়ান ওর গাড়ির দিকে এগিয়ে যেতে থাকল, কিন্তু এখন আর কারো সাধ্য নেই ওকে সাধারণ ভাবার। কলকাতা এয়ারপোর্টে সেদিন যা ঘটল তা কেবল একজনের চাকরি যাওয়া আর অন্যজনের প্রমোশন ছিল না, ওটা ছিল জীবনের একটা বড় পাঠ। নেহা যখন ডুকরে কাঁদতে কাঁদতে নিজের ব্যাগ গুছিয়ে এয়ারপোর্ট ছাড়ছিল, তখন ওর চারপাশে কোনো সঙ্গী ছিল না।
ওর অহংকার ওকে একা করে দিয়েছে, আর অন্যদিকে অনন্যা তখনও নিজের জায়গায় স্থবির হয়ে দাঁড়িয়ে, যেন এক অলৌকিক স্বপ্নের ঘোরের মধ্যেও ডুবে আছে। আরিয়ান ওর কনভয়ের দিকে এগিয়ে গেল। এত ক্ষমতার মালিক হওয়া সত্ত্বেও ওর হাঁটা চলায় কোনো দেমাক নেই, কোনো জাঁকজমক নেই, শুধু সেই একই গভীর প্রশান্তি। গাড়িতে ওঠার ঠিক আগে ও হঠাৎই থমকে দাঁড়াল। ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে দেখল অনন্যা এখনও ঠিক সেই একই জায়গায় মূর্তির মতো দাঁড়িয়ে আছে। মেয়েটার চোখে তখনও একটা বড় প্রশ্ন, সত্যিই কি এটা বাস্তব? আরিয়ানও চোখের দিকে তাকিয়ে খুব হালকা মিষ্টি একটা হাসি হাসল, বলল, আপনি আজ যা করেছেন অনন্যা, এই স্বার্থপর পৃথিবীতে খুব কম মানুষই সেই সাহসটা দেখাতে পারে। অনন্যা লজ্জায় আর আবেগে মাথা নিচু করে নিল, খুব নিচু স্বরে বলল, আমি শুধু আমার বিবেকের ডাকটা শুনেছিলাম। আরিয়ান মৃদু হেসে প্রত্যুত্তরে বলল, ঠিক কোনটা সেটা দূর থেকে বোঝা খুব সহজ, কিন্তু সেই ঠিকের ওপর শেষ পর্যন্ত মাটি কামড়ে দাঁড়িয়ে থাকাটাই হলো আসল পরীক্ষা, আর আপনি সেই পরীক্ষায় আজ জয়ী হয়েছেন। এই বলে আরিয়ান গাড়িতে উঠে বসল। ধুলো উড়িয়ে ওর কনভয়টা যখন চলে গেল, তখনও পুরো এয়ারপোর্ট এক অদ্ভুত নীরবতায় আচ্ছন্ন ছিল। সেই অভাবনীয় দিনটার পর থেকে অনন্যার জীবনটা যেন হঠাৎ কোনো জাদুর ছোঁয়ায় পাল্টে গেল। রয়্যাল এয়ারওয়েজের কর্পোরেট অফিসে ও এখন আর স্রেফ একজন ক্যাবিন ক্রু নয়, বরং এক গুরুদায়িত্ব এখন ওর কাঁধে। অফিসের করিডোর দিয়ে যাওয়ার সময় সহকর্মীদের চোখে এখন ওর জন্য একরাশ সমীহ। সবার মুখে মুখে এখন অনন্যার সেই অটল সততা আর সাহসিকতার গল্প। কিন্তু এই সব কিছুর চেয়েও অনন্যার কাছে দামি ছিল অন্য কিছু, সেটি হলো আরিয়ানের সেই অগাধ বিশ্বাস। সেদিন মাঝ আকাশে ও জানত না আরিয়ানকে, তবু স্রেফ একজন মানুষের অপমানে ব্যথিত হয়ে ও রুখে দাঁড়িয়েছিল। সেই মানবিকতাটাই আজ ওকে আরিয়ানের মনের অনেকটা কাছে নিয়ে এসেছে। আরিয়ানের জীবনেও এক নিঃশব্দ বসন্তের ছোঁয়া লেগেছে। বাইরের সেই গম্ভীর আর কাঠখোট্টা বসের খোলসটা আগের মতোই আছে ঠিকই, কিন্তু ভেতরে এখন এক স্নিগ্ধ অনুভূতির আনাগোনা। কাজের চাপে ডুবে থাকার মাঝেও হুটহাট ওর মনে পড়ে যায় সেই ফ্লাইটের স্মৃতিগুলো, সেই বিশ্রী অপমান, গায়ের ওপর ছিঁটে আসা জুস আর নেহার সেই বিষাক্ত হাসি। কিন্তু পরক্ষণেই যখন অনন্যার সেই জেদি অথচ মায়াবী মুখটা ওর চোখের সামনে ভেসে ওঠে, আরিয়ানের ঠোঁটের কোণে এক চিলতে প্রশান্তির হাসি ফুটে ওঠে। ও মনে মনে ভাবে, দামি স্যুট আর ক্ষমতার আড়ালে আসল মানুষটা ঢাকা পড়ে থাকে ঠিকই, কিন্তু আসল আভিজাত্য মিশে থাকে মানুষের ব্যবহারে। কয়েকদিন পরের কথা, নিজের বিশাল কাঁচ ঘেরা কেবিনে বসে আরিয়ান কয়েকটা জরুরি ফাইলে সই করছিল, কিন্তু আজ কিছুতেই মন বসছিল না ওর। কলমের ডগা ফাইলে থাকলেও ওর মন পড়েছিল অন্য কোথাও। শেষমেশ আর থাকতে না পেরে ইন্টারকমটা তুলে রিসেপশনে জানালো, অনন্যাকে একবার আমার কেবিনে আসতে বলুন। কয়েক মিনিটের মধ্যেই দরজায় খুব মৃদু একটা শব্দ হলো, আসতে পারি স্যার? আসুন। আরিয়ানের গলার স্বরে এক অদ্ভুত কোমলতা। অনন্যা ভেতরে ঢুকল। অফিসের এই নতুন পরিবেশে ও এখনও পুরোপুরি অভ্যস্ত হয়ে ওঠেনি, তাই চোখে মুখে সামান্য জড়তা। আরিয়ান হাত ইশারায় উল্টো দিকের চেয়ারটা দেখিয়ে বলল, বসুন। কিছুক্ষণ দুজনের মধ্যে এক অস্বস্তিকর অথচ সুন্দর নীরবতা। তারপর আরিয়ানই কথা শুরু করল, নতুন দায়িত্ব সামলাতে কোনো অসুবিধা হচ্ছে না তো? অনন্যা এক চিলতে মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, সত্যি বলতে শুরুতে বেশ ভয় লাগছিল, তবে এখন আস্তে আস্তে মানিয়ে নিচ্ছি। আরিয়ান ওর চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, মনের ভেতর সামান্য একটু ভয় থাকা দরকার অনন্যা। এই ভয়টাই মানুষকে মাটিতে পা দিয়ে চলতে শেখায়, অহংকারকে ধারে কাছে ঘেঁষতে দেয় না। কথা শুনে দুজনেই একটু হালকাভাবে হাসল। সেদিনের সেই ছোট্ট আলাপটুকু শুধু ওই কেবিনেই আটকে থাকল না। এরপর থেকে সময়ের সাথে সাথে ওদের দূরত্বগুলো কমতে শুরু করল। কখনো কোনো ফাইল নিয়ে আলোচনা রুছিলায়, কখনো বা লাঞ্চ ব্রেকে ধোঁয়া ওঠা কফির কাপে চুমুক দিতে দিতে। তবে প্রতিটা সাক্ষাতেই একটা জিনিস খুব স্পষ্ট ছিল, দুজনের মাঝখানে এখন আর কোনো মেকি আভিজাত্যের দেয়াল নেই। অনন্যা এখন খুব স্পষ্টভাবেই নিজের ভেতর অনুভব করতে পারছিল যে আরিয়ান চ্যাটার্জি কেবল ওর অফিসের কড়া মেজাজের বস নয়, বরং তার চেয়েও বিশেষ কিছু, যা ওর জীবনের অনেকটা জায়গা দখল করে নিচ্ছে। আর আরিয়ান, সেও হয়তো বুঝতে পারছিল, অফিসের শত শত ফাইলের চেয়েও একটা মানুষের সাথে কাটানো এই সহজ মুহূর্তগুলোই ওর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। নিজের এই অবাধ্য অনুভূতির কথা ও হয়তো আর বেশি দিন নিজের কাছে গোপন রাখতে পারবে না। অফিসের ফাঁকা ছাদটায় তখন ঝিরঝিরে হাওয়া বইছিল। নিচের কলকাতা শহরটা যেন হাজার হাজার জোনাকির মতো ঝিকমিক করছে। অনন্যা রেলিং ধরে অনমনে কি যেন ভাবছিল।
হঠাৎ খুব চেনা একটা কণ্ঠস্বর ওর পেছনে বেজে উঠল। এত মায়াবী একটা রাতে একা একা কি ভাবা হচ্ছে? চমকে পেছন ফিরল অনন্যা। আরিয়ান দাঁড়িয়ে আছে, ঠোঁটে সেই চেনা প্রশান্তির হাসি। অনন্যা একটু থতমত খেয়ে বলল, না স্যার, মানে তেমন কিছু না, জাস্ট শহরটা দেখছিলাম। আরিয়ান ধীর পায়ে এসে ওর ঠিক পাশে দাঁড়াল। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। শহরের এই ব্যস্ত কোলাহলের মাঝেও ছাদে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা। আরিয়ান খুব নিচু স্বরে বলল, জানো অনন্যা, মনের মতো মানুষ পাশে থাকলে এই নীরবতাও মাঝে মাঝে খুব আপন মনে হয়। অনন্যা অবাক চোখে ওর দিকে তাকাল। আরিয়ানের চোখের মণি দুটো তখন সততা আর একরাশ ভালোবাসায় চিকচিক করছে। আর কোনো ভনিতা না করে আরিয়ান সরাসরি ওর চোখে চোখ রেখে বলল, তোমাকে আমার ভীষণ ভালো লাগে অনন্যা, শুধু মানুষ হিসেবে নয়, তার চেয়েও অনেক বেশি কিছু। অনন্যার যেন মুহূর্তের জন্য নিঃশ্বাস আটকে এলো। আরিয়ান আবার বলল, তোমার ওই অটল সততা, ওই সহজ সরল মন, আমি হার মেনেছি তোমার কাছে। ছাদে তখন কয়েক সেকেন্ডের এক পিন পতন নিস্তব্ধতা। তারপর অনন্যা লাজুক হেসে মুখ নিচু করে বলল, আমি তো ভেবেছিলাম শুধু আমিই বোধহয় একা একা এমন পাগলামি করে যাচ্ছি। কথা শুনে দুজনেই প্রাণ খুলে হেসে উঠল। খুব বেশি শব্দের দরকার পড়ল না। দুজনের মনের অব্যক্ত কথাগুলো তখন আয়নার মতো পরিষ্কার। এর ঠিক কয়েকদিন পর ছিল রয়্যাল এয়ারওয়েজের বাৎসরিক অনুষ্ঠান। শহরের সবচেয়ে বড় হোটেলটার হল তখন কানায় কানায় পূর্ণ। কোম্পানির সব কর্মচারী, বিশিষ্ট অতিথিবর্গ আর মিডিয়ার ভিড়। স্টেজে আলো ঝলমলে পরিবেশে আরিয়ান যখন স্পিচ দিচ্ছিল, সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিল। হঠাৎই মাঝপথেও থেমে গেল। মাইক্রোফোনটা একটু শক্ত করে ধরে বলল, আজ এখানে দাঁড়িয়ে আমি ব্যবসার কোনো লাভ লোকসানের অঙ্ক মেলাব না। উপস্থিত সবাই অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাবি করতে লাগল। আরিয়ান এক মুহূর্ত থামল, তারপর ভিড়ের মধ্যে একজনকে লক্ষ্য করে বলল, অনন্যা, প্লিজ তুমি একটু স্টেজে আসবে। হতবাক অনন্যা কাঁপা কাঁপা পায়ে স্টেজে উঠে এলো। ও ওঠার ঠিক পরের মুহূর্তেই পুরো হলকে স্তম্ভিত করে দিয়ে আরিয়ান সবার সামনে এক হাঁটু গেড়ে বসে পড়ল। পকেট থেকে একটা ছোট্ট মখমলের বাক্স বের করল। ভেতরে হীরের একটা আংটি আলোর নিচে ঝলমল করে উঠল। আরিয়ান অনন্যার দিকে তাকিয়ে গম্ভীর কিন্তু আর্দ্র গলায় বলল, যেদিন তুমি ওই ফ্লাইটে একজন সম্পূর্ণ অপরিচিত মানুষের সম্মানের জন্য পুরো দুনিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছিলে, সেদিনই তুমি আমার মনের মণিকোঠায় নিজের জায়গা করে নিয়েছিলে। তুমি কি সারা জীবনের জন্য আমার এই ছোট্ট জীবনের সফরসঙ্গী হবে? অনন্যার দু চোখে তখন খুশির অশ্রু। হল ভর্তি মানুষ তখন নিজের চোখের উপর বিশ্বাস করতে পারছে না। কয়েক সেকেন্ডের এক রুদ্ধশ্বাস নীরবতা কাটিয়ে অনন্যা মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে স্রেফ একটা শব্দ উচ্চারণ করল, হ্যাঁ। মুহূর্তের মধ্যে পুরো হলঘর ফেটে পড়ল এক বাঁধ ভাঙা করতালিতে। স্টেজের ওপর দুজনে যখন একে অপরকে পরম আবেশে জড়িয়ে ধরল, তখন আসলে কোনো সাধারণ গল্পের শেষ হয়নি, বরং শুরু হল এক নতুন জীবনের পথ চলা। এই গল্পটা আমাদের শিখিয়ে দিয়ে গেল যে মানুষের আসল দাম তার ব্যাংক ব্যালেন্স বা দামি স্যুটে থাকে না, থাকে তার অন্তরের আভিজাত্যে। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনি যদি সেই ফ্লাইটে অহংকারী নেহার জায়গায় থাকতেন আর কয়েকদিন পর এই চরম সত্যিটা জানতে পারতেন, তবে আপনি কি করতেন? নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে,